বাংলাদেশ রক্তের ঋণ অধ্যায় ৭। মাহমুদ আলীর এত বেশি আনন্দের অবশ্য কারণও ছিল। খন্দকার মোশতাকের পররাষ্ট্রনীতি, পররাষ্ট্রমন্ত্রী বিচারপতি আবু সাঈদ চৌধুরীর কিছু মন্তব্য, বিশেষ দূত হিসেবে পীর মুসলেউদ্দিন দুদুমিয়াকে পাকিস্তানে প্রেরণ, পাকিস্তানি হানাদার বাহিনীর কোলাবরেটর শফিউল আজম, তোবারক হোসেন, সালাহ উদ্দিন, এবিএস সফদরের মতো লোককে সরকারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদে স্থাপন ইত্যাদি বিষয়াদি মাহমুদ আলীকে অনুপ্রাণিত করার ব্যাপার তো বটেই। আর সেজন্যই সে পাকিস্তানকে পুনঃ একত্রীকরণের মহান কর্মে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। মাহমুদ আলী আমাকে বলেছিল, খন্দকার মুশতাক তার অপক্ষতার জন্য দেশটাতে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দিতে ব্যর্থ হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মুশতাক 1971-এর ডিসেম্বরে যে পট পরিবর্তন ঘটে তা উল্টে দেবে। সুতরাং সে কিছু মধ্যস্থতাকারীর সাহায্যে মুশতাকের নিকট একটা কনফেডারেশন গঠনের প্রস্তাব করে। এটি তার মতে বাংলাদেশ আর পাকিস্তানকে এক নামে এক পতাকা তলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবে। অন্যান্য সম্পর্কাদির বিশদ বিবরণ পরে সুবিধাজনক পর্যায়ে সঠিক করা যাবে বলে সে মত প্রকাশ করে। মাহমুদ আলী অত্যন্ত আস্থা ভরে বলেছিল, আমি খন্দকার মুশতাককে বলেছিলাম অপেক্ষা করতে গেলে বিপদ চলে আসতে পারে। এক্ষুনি কাজটা করে নেওয়া উচিত। আমি তার কাছ থেকে যা চেয়েছিলাম তা হচ্ছে কেবলই এ ব্যাপারে তার সম্মতির ঘোষণা। বিস্তারিত দিকপাশ পরেই ঠিকঠাক করে যাবে। আমি মাহমুদ আলীকে জিজ্ঞেস করেছিলাম, সে কি আসলেই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে 1971-এ বাঙালিরা তাদের কলিজায় চিরদিন বিঁধে থাকার মতো যে চমৎকার অভিজ্ঞতার শিকার হয়েছিল তারপরেও কি তারা পাকিস্তানে ফিরে যেতে চাইবে? তাছাড়া আরও তো বিপত্তির বিষয় অত্যন্ত উজ্জ্বলভাবে বিরাজ করছে। কনফেডারেশন গঠন করা হলে সর্বশক্তির উৎস হিসেবে একটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ সৃষ্টির ব্যাপারটা অত্যন্ত সুস্পষ্ট। সেই ক্ষেত্রে হয় ভুট্টোকে না হয় মুশতাককে সর্বশক্তির উৎস থেকে সরে দাঁড়াতে হবে। কিন্তু দুজনের কেউই এ কাজটি করতে চাইবে না। বড়ই মজাদার ওই উৎসের জায়গা। আর দুজনেই বহু ছল বল আর কৌশলের মাধ্যমে ওই অভীষ্ট লক্ষ্যে এসে পৌঁছে গেছেন। মাহমুদ আলী স্বীকার করেছিল যে আসলে ভুট্টোই পাকিস্তানের পুনঃ একত্রীকরণের পথে বিরাট বাধা। ভুট্টোজির আসলে এ ধরনের পুনঃ একত্রীকরণের কোনো ধারণা মনে ছিল না। মাহমুদ আলী যে সময়ে লন্ডনে আমাদের সঙ্গে এই আলাপে রত, সেই সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আজিজ আহমেদ নিউ ইয়র্কে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি সেশনে তার বাংলাদেশি প্রতিপক্ষকে বলছে যে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে একটি নিবিড় সম্পর্ক প্রত্যাশা করে, এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের যা হতে পারে, কিন্তু তার চেয়ে বেশি কিছু নহে। বিচারপতি চৌধুরীর মতে আজিজ আহমেদ বলেছিল, কিছু অতি উৎসাহী ব্যক্তি রয়েছে যারা অনেক কিছু পেতে চায়, কিন্তু আমরা তাদেরকে উৎসাহিত করছি না, তাদেরকে বাধা দিয়ে রাখতে হবে। মাহমুদ আলী দীর্ঘ 3 সপ্তাহ ধরে লন্ডনে বসে অপেক্ষা করছিল কখন সেই সাংঘাতিক ঘোষণাটি ঢাকা থেকে চলে আসে, কিন্তু তা আর কখনো এলো না। স্পষ্টতই বাংলাদেশ থেকে কেউ তাকে ওইভাবে লটকিয়ে রেখেছিল। ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে দিতে মুশতাক কখনোই সাহস পাননি। খন্দকার মুশতাক এমন কিছু একটা করতে চাইলে মেজর ফারুক আর রশিদ তাকে সঙ্গে সঙ্গে খুন করে ফেলত। ওরা অত্যন্ত কট্টর জাতীয় চেতনার উদ্বুদ্ধ দুই যুবক। ফারুক আমাকে বলেছিল, কেউ যদি বাংলাদেশকে অন্য কারো হাতে তুলে দিতে চাইতো আমি সঙ্গে সঙ্গে তার মাথা উড়িয়ে দিতাম। এদিকে দেরিতে হলেও চীন বাংলাদেশকে স্বীকৃতি দিল। এতে মুশতাকের মনোবল কিছুটা চাঙ্গা হয়ে উঠল। কিন্তু তথ্যমন্ত্রী তাহির উদ্দিন ঠাকুরের সকল প্রচারযন্ত্রকে হার মানিয়ে মুশতাকের নীতিমালার প্রতি জনগণের ব্যাপক বিভ্রান্তি গুঞ্জরিত হতে লাগলো। একদিকে কিছু পাকিস্তানি মনোভাবাপন্ন কথাবার্তা আর ইসলাম ইসলাম বলে চুঙ্গা গরম করার প্রয়াস, অন্যদিকে শেখ মুজিবের ধর্মনিরপেক্ষতার নীতিকে দু হাতে শক্তভাবে ধরে রাখার অপপ্রয়াস। এই বৈপরীত্যপূর্ণ অদ্ভুত দিকটি 1975 সালের 12ই সেপ্টেম্বর একটি সরকারি শ্বেতপত্রে তুলে ধরা হয়। শেখ মুজিবকৃত ভুলকর্ম জনসমাজে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে দেশের অর্থনৈতিক সমস্যাবলী চিহ্নিত করার জন্য খন্দকার মুশতাক একটি অর্থনৈতিক টাস্ক ফোর্স নিয়োগ করেন। এই টাস্ক ফোর্স 12 দিনের রেকর্ড সময়ের মধ্যে তাদের রিপোর্ট সরকারের কাছে দাখিল করে। এতে কিছু অস্পষ্ট মোটাবলি সন্নিবেশিত করা হয় এবং শেখ মুজিবের 4টি স্তম্ভকে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর জাতীয়তাবাদ রাষ্ট্রের 4 মূলনীতি বলে ধরে নিয়ে রিপোর্টের বিভিন্ন দিক ও সমাধানের বিশ্লেষণ করা হয়।
ঐতিহাসিক প্রয়োজনীয় ক্ষমতায় এসে খন্দকার মুশতাক সরকারের প্রথম শ্বেতপত্রে শেখ মুজিবের নীতিমালাকেই জাঁকজমকভাবে জনগণের নাকের ডগায় ঝুলিয়ে দেওয়া হয়। জনগণ হতবুদ্ধি হবে, এতে আর বিচিত্র কি আছে? এসব দেখে মেজররা দিন দিন অধিকতর দুর্দমনীয় হয়ে উঠছিল। তাদের মনে জাগছিল, তাহলে শেখ মুজিবকে হত্যা করার কি দরকার ছিল? ৩ অক্টোবর ১৯৭৫ সাল। খন্দকার মুশতাকের শাসন ৫০ দিনে উন্নীত হয়েছে। মুশতাক জনগণের হৃত গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত রেডিও আর টেলিভিশনে ঘোষণা করেন। অত্যন্ত সুচতুরভাবে প্রচুর সময় হাতে রেখে তিনি ঘোষণা দেন যে ১৫ই আগস্ট ১৯৭৬ সাল থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, আর পার্লামেন্টারি সরকার গঠনের জন্য ২৮ ফেব্রুয়ারি ১৯৭৭ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধূর্ত রাজনৈতিক চালটি ব্যাপকভাবে সমাদৃত হয় এবং সকল রাজনৈতিক বন্দী মুক্তির সরকারি ঘোষণাটি আরও বেশি সমাদৃত হয়। মুশতাক সুষ্ঠুভাবে আশ্বাস দিয়েছিলেন যে রাজনৈতিক বিশ্বাসের কারণে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে এখন আর কোনো আটকের হুলিয়া রইল না। মুশতাক আরও একবার চরম মিথ্যার আশ্রয় নিলেন। অন্ততপক্ষে তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী আর কামরুজ্জামানের মতো ৪ জন প্রখ্যাত রাজনীতিবিদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে তালাবদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছিল। তাদের খুব শিগগির মুক্তির কোনো সম্ভাবনাই জানা ছিল না। মুশতাক তার ভাষণে মেজরদেরকে সেনাবাহিনীর সাহসী সূর্য সন্তান নামে আখ্যায়িত করে তাদের কাটা ঘায়ে মলম লাগানোর ফন্দি আঁটলেন। কিন্তু জনগণ তার গালভরা বুলি প্রত্যাখ্যান করল। গত ৭ সপ্তাহ ধরে তারা ওই সূর্য সন্তানদের কেবল কলঙ্কজনক দিকগুলি শুনে আসছিল। চাটুকর সবাসদের দল, দুর্নীতিবাজ আমলার দল, ব্যবসায়ী মহল সবাই শেখ মুজিবের হত্যার মাত্র কয়েক ঘন্টা পরেই আবার যার যার কাজে বসে পড়ে। তার আসল ক্ষমতার উৎস খুঁজে পেয়েছিল। ফারুক স্মৃতিচারণ করে বলে, টাকা বাদ দিলেও আমি লক্ষ লক্ষ ডলার ১ সপ্তাহের মধ্যে হস্তগত করতে পারতাম, কিন্তু আমি ওই বেটাদের চেহারাও দেখতে চাইনি। রশিদ নিশ্চিত করে বলে যে অভ্যুত্থানের সঙ্গে জড়িত এমন কিছু অবসরপ্রাপ্ত অফিসার প্রচুর টাকা বানিয়েছে বলে তার কাছে খবর আছে। আর্টিলারি আর ল্যান্সারের কিছু অফিসার, এমনকি জুয়ান আর এনসিওরও বাদ যায়নি, যে যেভাবে পেরেছে দু হাতে লুটেছে। সুতরাং ফারুকের বিপ্লব, সরকারি শাসনযন্ত্র নির্মূল করার মহান অভিযান, বিশেষ করে শেখ মুজিবকে হত্যা করার আসল উদ্দেশ্য, তার মতে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল। ফারুক আর রশিদের আরো কিছু চিন্তার ব্যাপার ছিল। প্রথমত, মুশতাক তাদের কথায় কান দিচ্ছিল না। তাদের যে কোনো পরামর্শে তিনি আমলাতন্ত্রের গোলকধাঁধে ফেলে দিতেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, কিন্তু সেগুলো নিশ্চিতভাবে নথির ভেতরে কবরস্থ হয়ে যেত। দ্বিতীয়ত, ফারুক আর রশিদকে দূরে থেকে 15ই আগস্টের অভ্যুত্থানের সকল গৌরব মুশতাক আর তাহিরউদ্দিন ঠাকুর নিজেরাই নিতে সচেষ্ট ছিলেন, অথচ ফারুক আর রশিদ এজন্য জনগণের স্বীকৃতি মনে প্রাণে কামনা করেছিলেন। হঠাৎ করে মুশতাক আর তাহিরউদ্দিন ঠাকুর নায়ক বনে গেল, অভিযোগ করে ফারুক। রশিদও একমত। খন্দকার মুশতাকের আমাদের প্রতি অন্তত কিছুটা কৃতজ্ঞ থাকা উচিত ছিল, কেননা আমরাই তাকে প্রেসিডেন্ট বানানোর জন্য কুড়িয়ে নিয়েছিলাম। তিনি তো তরতাজা রাজনীতিবিদ। বিশ্বাসঘাতকতা তাদের স্বভাব আর তার রক্তে মিশে আছে। তিনি কখনো সোজা পথে চলতেন না। 10 পৃষ্ঠার এক দলিলে তাদের কৃতকর্ম আর উদ্দেশ্যকে বিধৃত করে জনগণকে জানিয়ে তিনি মনস্থ করল 2 মেজর। কিন্তু মুশতাক তাদের প্রচারণাকে খুব সুন্দর চোখে দেখতে পারল না। তিনি কায়দা করার পরামর্শ দিলেন যে তাহিরউদ্দিন ঠাকুর মেজরদের খসড়াটিকে একটু সাজিয়ে গুছিয়ে দিতে পারবে। সুতরাং রশিদের খসড়াটি ঠাকুরকে দেওয়া হলো। যেভাবেই হোক, ওই খসড়ার উপরে কাজ আর কোনোদিনই শেষ হলো না। কোনো সরকারি দায়িত্ব ছাড়াই মেজররা বঙ্গভবনে অবস্থান করছিল, কিন্তু মুশতাক মেজরদেরকে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী আলোচনায় জেনারেলদের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দিয়েছিলেন। এমনই এক অনুষ্ঠানের আয়োজন করেছেন সেনাবাহিনীর স্টাফ প্রধান জেনারেল শফিউল্লাহ। আলোচনা অনুষ্ঠানটি শেখ মুজিবকে হত্যার মাত্র 4 দিন পরে সেনা সদরে অনুষ্ঠিত হয়। ওই সভায় ফরমেশন কমান্ডার আর প্রিন্সিপাল স্টাফ অফিসারদের ডাকা হয়েছিল। ফারুক আর রশিদও উপস্থিত। জেনারেল শফিউল্লাহ সম্মিলিত অফিসারদের অবগতির জন্য বলেন, প্রেসিডেন্ট মুশতাক এই 2 মেজরকে পাঠিয়েছেন। ওরা শেখ মুজিবকে হত্যার কারণ ব্যাখ্যা করবে আর আমাদের তা শুনতে হবে। রশিদ আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা দিয়ে শুরু করে এবং মুশতাককে কেন বসানো হলো তা বলতে চেষ্টা করে। আর কিছুদিন আগানোর আগেই কর্নেল শাফাত জামিল ক্রোধান্বিত কণ্ঠে তাকে থামিয়ে দেয় এবং চিৎকার করে বলতে থাকে, মুশতাক আমার প্রেসিডেন্ট নয়, সে একজন স্বঘোষিত প্রেসিডেন্ট, সে নির্বাচিত প্রেসিডেন্ট নয়, আমি তার প্রতি আনুগত্য স্বীকার করি না। সে একজন জবরদখলকারী, ষড়যন্ত্রকারী এবং হত্যাকারী।
সুযোগ এলে প্রথমেই আমি তাকে উৎখাত করব। এতে উপস্থিত অফিসারদের মধ্যে ত্রাসের সৃষ্টি হয় এবং সঙ্গে সঙ্গে সভার পরিসমাপ্তি ঘটে। তারপরে মেজর বৃন্দ আর কোনোদিন ফরমেশন কমান্ডারের সভায় বক্তব্য না রাখলেও তাদের উপস্থিতি সেনা সদরে অনুভূত হতে থাকে। এমনি করেই খন্দকার মুশতাক সেনাবাহিনীর শৃঙ্খলা চুলোয় উঠিয়ে দিয়েছিলেন। চতুর্দিকে কেবল একটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করছিল। ওই দুই মেজর সেনাবাহিনীতে থাকলেও সেনাবাহিনীর শৃঙ্খলা আর চেইন অব কমান্ডের বাইরে অবস্থান করছিল। মাঝে মধ্যে রশিদ সেনাবাহিনীর প্রধান জেনারেল জিয়ার অফিসে চলে আসতো এবং বিভিন্ন সমস্যাদি নিয়ে আলাপ আলোচনা করত, এমনকি সুপারিশও প্রদান করত। একই সময়ে বেঙ্গল ল্যান্সারের কমান্ডার কর্নেল মুমিন তার ডেপুটির কাছ থেকে নির্দেশ পেত ফারুকের অধ্যত্ত জেনারেলদের বিব্রত করে তুলেছিল। সেপ্টেম্বরের শেষের দিকে ব্রিগেডিয়ার খালিদ মোশাররফ আর কর্নেল শাফাত জামিলের ইঙ্গিতে একজন পদাতিক বাহিনীর অফিসার বঙ্গভবনে পাহারারত ল্যান্সারদেরকে পরাভূত করতে গিয়ে ধরা পড়ে। ব্যাপারটি প্রমাণসহ জেনারেল জিয়ার নিকট পেশ করা হয়। তিনি বিষয়টি দেখবেন বলে কথা দিলেও শেষ পর্যন্ত তিনি কিছুই করলেন না। রশিদ বলে যে এই ধরনের প্রতিজ্ঞা বিস্তৃত হবার বহু অভিজ্ঞতা তার রয়েছে। রশিদ বলে, জেনারেল জি আমাকে বলতেন, রশিদ, ঘাবড়িও না, যদি কিছু ঘটে তবে তা আমার মৃতদেহের উপর দিয়েই ঘটবে। আমার বিশ্বাস হয় তিনি একজন কাপুরুষ অথবা অত্যন্ত চালাক লোক। তিনি ধারণা করে থাকতে পারেন যে আমরা একে অন্যকে খতম করব, আর সেই সুবিধাটা তিনি ভোগ করবেন। খন্দকার মুশতাক 12 ডিসেম্বর 1975 আমার সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে 2 নভেম্বরের মধ্যে দেশের আপামর জনগণ বুঝতে পারছিল যে দেশে কিছু একটা ঘটতে যাচ্ছে। জিয়াকে তিনি এর ইঙ্গিত দিলেও জিয়া তা প্রতিপালনের ব্যর্থতার পরিচয় দেন বলে তিনি অভিযোগ করেন। মুশতাকের ভাষায়, জিয়া একজন ছোটখাটো মেজরের চেয়ে বেশি কিছু ছিল না। সে ছিল অনভিজ্ঞ, নির্বুধ, অথচ উচ্চাভিলাষী। সে ক্যান্টনমেন্টকে রক্ষা করতে পারল না, সে দেশকে কিভাবে রক্ষা করত? অথচ সে বড়ই উচ্চাভিলাষী। অক্টোবরের শেষের দিকে মুশতাক, উসমানী, জেনারেল খলিল আর ফারুক রশিদ মুটের উপর ধরে নিয়েছিল যে দেশে একটা অভ্যুত্থান আসন্ন হয়ে উঠছে। জেনারেল খলিল বিভিন্ন রিপোর্টের বরাত দিয়ে জানায় যে জেনারেল জিয়া আর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের কাছ থেকে অভ্যুত্থানের ইঙ্গিত ভেসে আসছে। প্রথমে দুই মেজর তাদের দুজনকেই জিয়া আর মোশাররফকে আটক করতে চেয়েছিল। তারপর তারা একটি ব্রিগেড গঠন করে ওই ধরনের সবাইকে আটক করার প্রস্তাব দেয়, কিন্তু সম্ভব নয় বলে সেটাও বাদ দেওয়া হয়। একথা জেনারেল খলিল বলেছিল। যে কারণেই হোক, জেনারেল উসমানী জেনারেল জিয়াকে বিশ্বাস করতেন না। সেজন্যই তিনি জেনারেল খলিলকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট মুশতাকের সঙ্গে আলাপে বসেন এবং জেনারেল জিয়াকে চাকরিচ্যুত করার প্রস্তাব দেন। রশিদ দৃঢ়ভাবে প্রতিবাদ করে। সে বলে যে জেনারেল জিয়া নয়, সরকারের প্রকৃত হুমকি হচ্ছে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ আর কর্নেল শাফাত জামিল। রশিদ একটু বুদ্ধি করে মুশতাকের কানে একথা উঠিয়ে দিল যে জিয়াকে সরানোর পেছনে উসমানীর কোনো উদ্দেশ্য থাকতে পারে। প্রেসিডেন্ট কথাটাকে খপ করে লুফে নিলেন এবং অবস্থা বুঝে উসমানীকে বলেন, ঠিক আছে, আপনি যদি জিয়াকে সরাতে চান তাহলে বলুন তার জায়গায় কাকে দেয়া যায়, আমাকে কিছু নাম বলুন। উসমানী পরের দিন নাম জানাবেন বলে কথা দিলেন। তারপর দুই জেনারেল তাদেরকে বিদায় জানিয়ে বাসায় ফিরে গেলেন। তারপর রশিদ আর মুশতাক আধা ঘন্টা ধরে ওই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে চেষ্টা করেন। শেষে তারা ধরে নেন যে জেনারেল উসমানী খালেদ মোশাররফের দলের সঙ্গে হাত মিলিয়েছেন। রশিদ বলে, আমরা সিদ্ধান্ত নিলাম, দেখি উসমানী খালেদ মোশাররফের নাম সুপারিশ করে কিনা। যদি তিনি তাই করেন তাহলে ধরে নেব যে তিনি একটা অঘটন ঘটাতে চেয়েছেন। রশিদ নিচতলায় শোয়ার ঘরে যাবার জন্য সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল। এমন সময় একজন পাহারারত পুলিশ অফিসার ত্রস্তব্যস্ত হয়ে ছুটে আসে এবং শ্বাসরুদ্ধকরভাবে বলতে থাকে, স্যার, পাহারাদার পদাতিক বাহিনীর লোকেরা সব পালিয়ে গেছে। তারা আমাদেরকেও চলে যেতে বলছে। সাংঘাতিক যুদ্ধের সম্ভাবনা, আমাদের অবশ্যই পালানো উচিত বলে তারা বলছে। রশিদের চরম ভীতি বাস্তবে রূপায়িত হলো। পাল্টা অভ্যুত্থান শুরু হয়ে গেছে। অধ্যায় 9, পাল্টা অভ্যুত্থান ও জেল হত্যা। ওই বিশৃঙ্খল অবস্থার মাঝে টেলিফোনটা বেজে উঠল। টেলিফোন উঠিয়ে আমি একজন লোকের কণ্ঠ শুনলাম। লোকটি বলছে, আমি ডিআইজি প্রিজন থেকে বলছি, আমি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করতে চাই। মেজর আব্দুর রশিদ। প্রেসিডেন্টের সরকারি বাসভবন অর্থাৎ বঙ্গভবনের
নির্মাণশৈলী অত্যন্ত চমৎকার হলেও এতে কোনো সামরিক অবরোধ ঠেকানোর ব্যবস্থা রেখে নির্মাণ পরিকল্পনা করা হয়নি। ঔপনিবেশিক কায়দায় নির্মিত এই চমৎকার দালানটির বিরাট বিরাট রাস্তা আর রঙিন রকমারি ফুলের সমারোহ সেকালের বিলাসিতা আর মনমোহনী পরিবেশের কথাই স্মরণ করিয়ে দেয়। প্রতিদিনের ক্লেশ আর গ্লানি থেকে যেন অনেক দূরে তার অবস্থান। এ যেন এক ভিন্ন জগৎ। কেবলই জাঁকজমক চতুর্দিকে, কোনো তড়িঘড়ির ব্যাপার নেই, সর্বত্রই যেন শৃঙ্খলার ছাপ। অথচ ২ নভেম্বরের ওই ভয়ঙ্কর রাত্রিতে বঙ্গভবনকে একটি মিলিটারি ক্যাম্পের মতো দেখাচ্ছিল। মনে হচ্ছিল কোনো এক আক্রমণকারীকে প্রতিহত করার বিপুল সমরসজ্জা চলছে সেখানে। ট্যাঙ্কের ইঞ্জিন চালু করার গর্জনে শত শত কাক আকাশে উড়ে শহরটিকে গরম করে তুলছিল। মুহূর্তের মধ্যেই বাকি ট্যাঙ্কগুলো চালু হয়ে যাওয়ায় আর কোনো অন্য কিছুর শব্দ কানে আসছিল না। ট্যাঙ্কগুলোর ৮টা ছিল বঙ্গভবনে, ৮টা সোহরাওয়ার্দী উদ্যানে, আর ১২টা ছিল ক্যান্টনমেন্টের ল্যান্সার লাইনে। ফারুক তখন রশিদের পাশের কামরায় ঘুমুচ্ছে। রশিদ তাকে জাগিয়ে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক গার্ড বাহিনী পালিয়ে যাবার খবরটি জানিয়ে দুজনে তৎক্ষণাৎ খন্দকার মোশতাকের সঙ্গে বৈঠকে বসে পড়ে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ট্যাঙ্কগুলোকে চালু করে আত্মরক্ষামূলক অবস্থানে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। মেশিন গান আর স্ট্যান্ড গান নিয়ে সৈন্যরা লম্বা বাউন্ডারি দেয়ালের নির্দিষ্ট স্থানে পজিশন নিয়ে প্রস্তুত হয়ে থাকে। সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ব্যক্তিগতভাবে ট্যাঙ্কের নিয়ন্ত্রণ নিজ হাতে নেয়ার আগে ফারুক একটি মাত্র টেলিফোন করে। টেলিফোনটি করেছিল তার এক বন্ধু আর্মি অফিসারকে। সে তখন সরকারের টেলিযোগাযোগ ব্যবস্থার দায়িত্বে নিয়োজিত। বহির্বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ফারুক তাকে অনুরোধ জানিয়েছিল। ওই অফিসার তার কথা রেখেছিল কিনা তা জানা যায়নি। তবে রশিদ আর মুশতাক তাদের বিপক্ষে কাজ করার জন্য ওই সংকটময় মুহূর্তে প্রচুর অফিসারকে লক্ষ্য করেছিল সেদিন। রশিদ প্রেসিডেন্টের অফিসে খন্দকার মুশতাকের সঙ্গে সে বিভিন্ন স্থানে সাহায্যের জন্য টেলিফোন করতে করতে অস্থির হয়ে উঠছিল। প্রথমে সে টেলিফোন করে সেনাবাহিনীর স্টাফ প্রধান জেনারেল জিয়াকে। সে জেনারেল জিয়াকে ঘুম থেকে জাগিয়ে ঘটনার বর্ণনা করে এবং তার সাহায্য কামনা করে। যে ব্যাপারটি ভেবে দেখবেন বলে জানান। তারপর সেই ভেবে দেখা আর কখনোই হয়ে ওঠেনি। চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালিদ মোশাররফকে রশিদ ফোন করে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে স্যার? ব্রিগেডিয়ার বলে, কি হচ্ছে তুমিই বলো। রশিদ সংক্ষেপে বর্ণনা শেষে প্রশ্ন তুলে, আপনি এতে কি মনে করেন? এখানে মনে করার কি আছে? গর্জে উঠে খালেদ। পূর্বে যা প্রত্যাশা করা হয়েছিল এখন কেবল তাই শুরু হয়েছে। আমি এখনই বেরিয়ে পড়ছি, তুমি সেখানে অপেক্ষা করো, আমি পরে তোমাকে ডেকে নিব। রশিদের তৃতীয় ফোন বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তরে, কিন্তু সেখানেও কোনো ভরসা পেল না। তারপর ডায়াল করে এয়ার ভাইস মার্শাল তুয়াবকে। তুয়াবকে রশিদের উদ্যোগী বিমান বাহিনীর প্রধান নিয়োগ করা হয়। তার বড় প্রত্যাশা ছিল তুয়াবের উপর, অথচ সেখান থেকেও তাকে হতাশ করে ফিরতে হয়। রশিদ উপায়ান্তর না দেখে জেনারেল উসমানীকে তার ক্যান্টনমেন্টের বাসায় ফোন করে। ঘটনাটা একটু বর্ণনা করে উসমানীকে বঙ্গভবনে আসার অনুরোধ জানায় রশিদ। কিন্তু তখন তার বাসায় কোনো গাড়ি না থাকায় সঙ্গে সঙ্গে তিনি বঙ্গভবনে আসতে পারলেন না। কিন্তু বৃদ্ধ জেনারেল প্রেসিডেন্টকে সাহায্য করার সম্ভাব্য সকল পন্থাই ঘুরে দেখেন। তিনি প্রথমেই বাংলাদেশ রাইফেলসকে ২টি ব্যাটালিয়ন সৈন্য প্রেসিডেন্টকে পাহারা দেওয়ার জন্য পাঠাতে নির্দেশ করেন। কিন্তু যেভাবেই হোক কোনো বিডিআর বঙ্গভবনে পৌঁছাতে পারেনি। তারপর তিনি টেলিফোন করেন জেনারেল জিয়াকে। সেখানেও কোনো আশাব্যঞ্জক সাড়া পেলেন না। অবশেষে বহু খোঁজে তিনি চিফ অব জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালিদ মোশাররফকে তার ব্রিগেড লাইনে ধরতে পারলেন। ব্রিগেডিয়ারের সঙ্গে বৃদ্ধ জেনারেলের যে সংক্ষিপ্ত ও কড়া কথা বিনিময় হয়, তাতে তিনি ধরে নিয়েছেন যে ইতিমধ্যেই খালেদ অভিযানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। উসমানী: খালেদ, এসব কি হচ্ছে? খালেদ: ট্যাঙ্কগুলো হুমকির ভাবভঙ্গিমা গ্রহণ করছে কেন? ওসমানী: কিসের হুমকি ভাবভঙ্গিমা? তুমি তোমার পদাতিক বাহিনী সরিয়ে নিয়ে আসো। আমি তোমাকে কথা দিচ্ছি ট্যাঙ্কগুলো তোমাকে কিছুই করবে না। খালেদ: ঘাবড়াবেন না, আমি নিজেই সেই ব্যবস্থা করে নিচ্ছি। খালিদ মোশাররফ আর শাফাত জামিল বঙ্গভবন থেকে মেজরদেরকে সরানোর জন্য বহুদিন থেকে চেষ্টা করে আসছিল। শেখ মুজিবের হত্যার দিন খালিদ মোশাররফ নিজেই শাফাত জামিলের সঙ্গে যোগাযোগ করেছিল এবং বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নিতে বলেছিল। মধ্যরাতে আঘাত হানার জন্য সৈন্য সামন্ত প্রস্তুত অবস্থায় রাখা হয়েছিল, কিন্তু ওই অ্যাকশন আর কখনো নেওয়া হয়নি, কারণ এর আগেই খালিদ মোশাররফকে বঙ্গভবনে ডেকে পাঠানো হয়েছিল
এবং তৎপরবর্তী 3 দিন ধরে সে জামিলের সঙ্গে আর কোনো যোগাযোগই করতে পারেনি। শাফাত জামিল সেনাবাহিনীতে চেইন অব কমান্ড ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর প্রধান জেনারেল জিয়ার সঙ্গে এক দফায় আলোচনা করে, কিন্তু জিয়া এ ব্যাপারে ভালো মন্দ কিছুই বলেননি। তিনি সম্ভবত দুকুলই রক্ষা করতে চলেছিলেন। 25 অক্টোবর জেনারেল জিয়া ব্রিগেডিয়ার শাফাত জামিলকে সেনা সদরে ডেকে পাঠান। সেই সময় তার সঙ্গে বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল তুয়াব বসা ছিল। এই দুজনের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না বলে তিনি তাদের মধ্যে সম্পর্ক উন্নয়ন কিংবা আরো জটিল করার মানসে তাদেরকে একা রেখে তিনি টয়লেটে চলে যান। 10 মিনিট পর তিনি বেরিয়ে আসেন, কিন্তু এর মধ্যে তাদের দুজনের ভেতর কোনো কথাবার্তা হয়নি। 1 নভেম্বর খালিদ মোশাররফ শাফাত জামিলকে নিয়ে চূড়ান্ত আঘাত হানার জন্য ঢাকা স্টেডিয়ামের আশেপাশে চাইনিজ রেস্তোরাঁয় মিলিত হন। সেখানে দুজন জুনিয়র অফিসার অভ্যুত্থানের প্রথম পদক্ষেপ হিসেবে জেনারেল জিয়াকে হত্যা করার প্রস্তাব করলে খালিদ মোশাররফ এতে ভেটো দেন। সে আর কোনো রক্তপাত দেখতে চায়নি। সিদ্ধান্ত হয় যে পরদিনই বঙ্গভবনে আঘাত হানতে হবে, মেজরদেরকে তাদের ট্যাঙ্ক সহ সরিয়ে দিয়ে সরকারের ক্ষমতা কবজা করতে হবে। একই সঙ্গে তারা জিয়াকে আটক করে তাকে জোরপূর্বক অবসর গ্রহণে বাধ্য করা হবে। তারপরে আর কোনো দিক থেকে কোনো রকম বিপদের সম্ভাবনা থাকবে না বলে ষড়যন্ত্রকারীরা মনে করে। পূর্ব পরিকল্পনা মতো ব্রিগেডিয়ার শাফাত জামিলের নির্দেশে বঙ্গভবনে পাহারারত 300 সৈন্য বা পদাতিক বাহিনীর মধ্যরাতের পর অত্যন্ত গোপনে মেজর ইকবালের নেতৃত্বে বঙ্গভবন ত্যাগ করে ক্যান্টনমেন্টে গিয়ে রিপোর্ট করে। এখান থেকেই পাল্টা অভ্যুত্থানের শুরু। ক্যাপ্টেন হাফিজুল্লাহর নেতৃত্বে একদল সৈন্য পাঠানো হয় জেনারেল জিয়াকে আটক করার জন্য। তারা তার বাড়ির সকল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে জিয়াকে তার হল ঘরে আটকিয়ে রাখে। ক্যাপ্টেনের সঙ্গে একজন সশস্ত্র গার্ড ছিল। অন্যদিকে বেগম জিয়া তার শোবার ঘরে টেলিফোন দিয়ে জেনারেল উসমানী আর মেজর রশিদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছিল। মাত্র 1 ঘন্টা আগে জেনারেল জিয়ার সঙ্গে রশিদের আলাপ হয়েছিল। ইতোমধ্যে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গড়িয়ে যাচ্ছিল। সে দ্বিতীয়বারের মতো জিয়ার নিকট ফোন করে। টেলিফোন ওঠায় বেগম জিয়া। কান্নায় ভেঙে পড়ে তিনি জানান যে তার স্বামী এখন বন্দী। তিনি তার স্বামীর জীবনের নিরাপত্তার জন্য পাগল প্রায় হয়ে উঠেছিলেন। রশিদ তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করে, ঘাবড়াবেন না, এ পর্যন্ত যদি ওরা তাকে কিছু না করে থাকে তাহলে ওরা তাকে আর কিছু করবে না। তবু আল্লাহর কাছে প্রার্থনা করুন, কেবল তিনি এখন আমাদেরকে বাঁচাতে পারেন। আসলেই একমাত্র আল্লাহ ছাড়া তখন তাদের জন্য আর কোনো পন্থা খোলা ছিল না। কোনো মানুষই মেজরদের কোনো উপকারে আসতে পারেনি। 15ই আগস্টের পর থেকে শেখ মুজিবুর রহমানের মৃতদেহের উপর পা রেখে তারা এতদিন ধরে ক্ষমতা, ছলচাতুরি আর মিথ্যা রাজনীতির যে ফানুস সৃষ্টি করেছিল তা ততক্ষণে সব দিক থেকে ভেঙে পড়তে শুরু করেছিল। এরই মাঝে ঘরের একটি টেলিফোন বেজে ওঠে। রিং করেছে স্বয়ং খালেদ মোশাররফ। খালেদ, আমরা এখন যুদ্ধে নেমে গেছি, সুতরাং এখন একটা আপোষ রফায় আসছে, তোমার আপত্তি কি? রশিদ, কিসের আপোষ রফা? খালেদ, চলে আসো এবং আমার সঙ্গে যোগ দাও। তোমার ভয়ের কোনো কারণ নেই। রশিদ, আমার অবস্থান জেনে নিন। আমি কেবল একেবারেই বিশ্বাস করি আমি ভুল করতে পারি, কিন্তু আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি না। বিশেষ করে এইরকম অবস্থায় তো আপোষের কোনো প্রশ্নই ওঠে না। খালেদ, পাল্টা ব্যবস্থা নিয়ে আমরা এগিয়ে আসছি, শেষ পর্যন্ত তোমাকে আমি দেখে নিব। রশিদ, আপনি যদি যুদ্ধ শুরুই করে থাকেন তাহলে এটা আপনার ভাগ্যের উপর নির্ভর করবে। আমিও আপনাকে শেষ পর্যন্ত দেখে ছাড়ব। অনেকক্ষণ ধরে একে অন্যকে গালাগালি পালা চলল। বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে এসে পৌঁছালেও যুদ্ধটা তখনকার মতো টেলিফোনে সীমাবদ্ধ রইল। ওই সময়ের বঙ্গভবনের আসন্ন আক্রমণ প্রতিহত করার জন্য পুরোপুরি রণসাজে সজ্জিত। তারা দেখতে পাচ্ছিল ব্রিগেডিয়ার শাফাত জামিলের 46তম পদাতিক বাহিনী এগিয়ে আসছে। ভোরের আবছা আলোতে তাদেরকে অনেক দূর থেকে ক্ষীণভাবে দেখা যাচ্ছিল, কিন্তু ওই পদাতিক বাহিনীর সৈন্যরা নিজেদেরকে নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করছিল, কেননা ভারী মেশিন গান আর অন্যান্য অস্ত্র ঘুরিয়ে নিয়ে শত্রুর দিকে তাক করে রাখার চেষ্টা করছিল ট্যাঙ্কগুলোকে। পাল্টা অভ্যুত্থান শুরু হবার কারণে বাহিরে যে সাংঘাতিক অবস্থা বিরাজ করছিল তার প্রতিফলন প্রেসিডেন্ট ভবনেও পড়তে শুরু করলো। একদিকে টেলিফোন বাজছে, অন্যদিকে নির্দেশের পর নির্দেশ জারি করা হচ্ছে। লোকজন খবর নিয়ে উদ্ভ্রান্তের ন্যায় ছোটাছুটি শুরু করছে। এর মাঝে রশিদ বাইরে অবস্থানরত সৈনিকদের উপরও নজর রেখে চলছে। ভোর 4টা বাজার একটু পরে রশিদ আরেকটি টেলিফোনের রিসিভার ওঠায়। রশিদের ভাষায় ওই বিশৃঙ্খল অবস্থার মাঝে টেলিফোনটি বেজে ওঠে। টেলিফোন উঠে আমি শুনতে পেলাম একজন ভারী কণ্ঠে বলছে, আমি ডিআইজি প্রিজন থেকে বলছি, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমি আলাপ করতে চাই। রশিদ মুশতাককে টেলিফোনটি দিলে তিনি কিছুক্ষণ ধরে কেবল হ্যাঁ হ্যাঁ করতে থাকেন। তার কথা পরিষ্কার বোঝা না গেলেও যে কোনো ব্যাপারেই হোক তিনি সম্মতি জ্ঞাপন করছিলেন, এতে আর কোনো সন্দেহ নেই।
টেলিফোনে যখন আলাপ চলছিল, তখন ফারুক রশিদের পরিকল্পিত আকস্মিক পরিকল্পনা কার্যকরী করার জন্য রিসালদার মুসলিউদ্দিন তার দলবল নিয়ে কেন্দ্রীয় কারাগারে 4 নেতাকে খুন করার জন্য ভেতরে প্রবেশে অপেক্ষারত। ভেতরে প্রবেশের প্রশ্ন নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ডিআইজি কারাগারে এসে হাজির হয়। পরে প্রেসিডেন্ট মুশতাকের সঙ্গে টেলিফোনে আলাপ করে ডিআইজি মুসলিউদ্দিনকে তার দল নিয়ে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেয়। তাজউদ্দিন আর নজরুল ইসলাম কারাগারের একটি সেলে অবস্থান করছিলেন। মনসুর আলী আর কামরুজ্জামান ছিলেন পাশের আরেকটি সেলে। তাদেরকে তাজউদ্দিনের সেলে একত্রিত করা হয়। একত্রিত অবস্থায় খুব কাছে থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তাদেরকে নৃশংসভাবে খুন করা হয়। তাদের 3 জন সঙ্গে সঙ্গে প্রাণ হারালেও তাজউদ্দিন পেটে ও পায়ে গুলি খেয়ে রক্তক্ষরণের ফলে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পরে মারা যান। পাশের সেলে অবস্থানরত কারাবন্দী জানায় যে সে ওখানে মৃত্যু যন্ত্রণায় কোনো একজনের আর্তনাদ শুনেছিল, আর পানি পানি বলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কাতরানোর মর্মবিধি শব্দও তার কানে আসছিল। কিন্তু বর্বর ঘাতক মুসলিউদ্দিন আর তার গ্যাং চলে যাওয়ার আগে সেলটিকে খুব শক্ত করে তালাবদ্ধ করে রেখে যাওয়া মৃত্যুর আগে তাজউদ্দিনের মুখে এক ফোঁটা পানিও কেউ তুলে দিতে পারেনি। 1971 ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবী বাঙালিদের যেমন করে নৃশংসভাবে হত্যা করেছিল, এই হত্যাও ঠিক ওইভাবেই সংঘটিত হয়েছিল। অথচ বুদ্ধিজীবীদেরকে জাতীয়ভাবে বছরে একবার স্মরণ করা হলেও ওই 4 নেতার ভাগ্যে সেটিও জুটল না। 4 নেতাকে জেলে রেখে সুপরিকল্পিতভাবে হত্যার ব্যাপারে জনমনে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা থাকলেও অন্তত ওই সময়ের ক্ষমতাসীন সরকারের প্রত্যক্ষ ইঙ্গিত ছাড়া তা করা সম্ভব ছিল না। একথা কারও অস্বীকার করার উপায় নেই। তাজউদ্দিন হয়তো কোনোভাবে তা বুঝতে পেরেছিলেন কিংবা ইঙ্গিত পেয়েছিলেন। জেলে থাকাকালীন মিসেস তাজউদ্দিনের সঙ্গে যে দুবার অল্পক্ষণের জন্য তার দেখা হয়, তার শেষেরটিতে ওই ইঙ্গিতটি অত্যন্ত সুস্পষ্ট মনে হচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ। আমার মনে হয় না যে জীবিত অবস্থায় আমরা কোনোদিন জেল থেকে বের হতে পারবো। 1975 নভেম্বরে 3 জন সুপ্রিম কোর্ট জজের সমন্বয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেই সরকার খালাস পান। কিন্তু জেনারেল জিয়া তার 5.5 বছর শাসনকালে ওই তদন্ত কমিশনকে তাদের কাজ পরিচালনা করতে সম্মতি দেননি। কারণটি অবশ্য জানা যায়নি, সুতরাং কমিশন এমনিতেই বাতাসে মিলিয়ে যায়। এই ঘটনাটি সবসময়ই জেনারেল জিয়ার স্মৃতিকে কলঙ্কের কালিমা মেখে রাখবে। আর যাই ঘটুক, সরকারি ইঙ্গিতে এই ধরনের জেলে বন্দি রেখে নির্মমভাবে হত্যা করা নিঃসন্দেহে একটি জঘন্যতম লোমহর্ষক অপরাধ। এই অপরাধের কারণেই আমাদের পতন আসে, আর বাংলাদেশেও ওই রক্তের ঋণে আবদ্ধ হয়ে পড়ে। 3 নভেম্বরের সকালবেলা পরিস্থিতি ক্রমেই গরম আকার ধারণ করছে। জেনারেল ওসমানী বহু কষ্টে প্রেসিডেন্ট ভবনে এসে পৌঁছেছেন। খালেদ মোশাররফ 2 জন কর্নেল আর 2 জন প্রাক্তন মেজর নিয়ে তার দাবিনামা পাঠিয়ে দিয়েছে। দাবিনামার প্রথমটি এই যে ট্যাঙ্কগুলোকে নিরস্ত্র অবস্থায় ক্যান্টনমেন্টে ফিরে যেতে হবে। দ্বিতীয়ত, জেনারেল জিয়ার স্থলে অন্য একজনকে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব দিতে হবে। তৃতীয়ত, মুশতাক প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবে, তবে তার পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে হবে। অত্যন্ত ঔৎসুক্যের ব্যাপার এই যে ওই দাবিতে ফারুক আর রশিদের আত্মসমর্পণের কোনো উল্লেখ ছিল না। মুশতাক দাবিনামার ফিরিস্তি শুনে তা পালন করতে অস্বীকৃতি জানান এবং ভোর 6টার পর থেকে তিনি রাষ্ট্রপতি থাকছেন না বলে ঘোষণা দেন। মুশতাক অফিসারদেরকে জানান যে তিনি তাদের দাবি মেনে নিতে পারছেন না, কারণ সকাল 6টার পর তিনি আর প্রেসিডেন্ট থাকছেন না। তারা তখন জেনারেল ওসমানীকে জিজ্ঞেস করেন। জেনারেল বলেন যে খন্দকার মুশতাক যেহেতু প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দিয়েছেন, প্রেসিডেন্টের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবেও তার ক্ষমতা আপনা আপনি শেষ হয়ে গিয়েছে। জালিম কর্কশভাবে ওসমানীকে বলে, তাদেরকে আত্মসমর্পণ করতে বলুন। আমি জানি আইয়ুব খান কেন আপনাকে বৃদ্ধ নকুল বলে ডাকতেন, কিন্তু এই অবস্থায় জেদ দেখাবার চেষ্টা করবেন না। সকাল 10টা পর্যন্ত এই অবস্থাতেই চলতে থাকলো। এমন সময় পুলিশের আইজি বঙ্গভবনে ফোন করে। তখন ডিফেন্স স্টাফ প্রধান জেনারেল খলিলুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। তার ভাষায় পুলিশের ইন্সপেক্টর জেনারেল আমার ঘনিষ্ঠ বন্ধু। তিনি আমাকে তাজউদ্দিন আর তার সহকর্মীদেরকে ওই রাতেই সেলের ভেতরে হত্যা করা হয়েছে বলে জানান। খবর শুনে আমি আঁতকে উঠি। দেরি না করে আমি প্রেসিডেন্টের সেক্রেটারি মাহবুবুল আলম চাষির নিকট ছুটে যাই এবং ঘটনাটি প্রেসিডেন্টকে জানাতে বলি। সঙ্গে সঙ্গে চাষি উঠে প্রেসিডেন্টের রুমে যান। 1 মিনিটের মধ্যেই তিনি ফিরে এসে বললেন তিনি তা জানেন। জেনারেল খলিল
জেল হত্যায় মুশতাকের ইঙ্গিত বুঝতে পেরে তার প্রতি বীতশ্রদ্ধ হলেও তিনি ঘটনাটি আর কাউকে জানালেন না। পরে রশিদ আর ফারুকের দেশত্যাগের জন্য বিপরীত পার্টির নিকট অনুরোধ জানান খন্দকার মুশতাক। খালেদ মোশাররফ আর শাফাত জামিল মুশতাকের অনুরোধে রাজি হয়। এয়ার ভাইস মার্শাল তুয়াব আর পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের ব্যাংককে পৌঁছানোর ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়। এক পর্যায়ে মুশতাক নিজেও মেজরদের সঙ্গে প্রবাসে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, কিন্তু খালেদ অকথা শোনেননি। শেষ পর্যন্ত শেখ মুজিবের হত্যায় জড়িত ডালিম, নূর, হুদা, পাশা আর শাহরিয়ার সহ মোট ১৭ সদস্যের একটি দল ফারুক আর রশিদের সঙ্গে প্রবাসে চলে যায়। মেজরদের চলে যাবার পর মুশতাক আর কোনোভাবেই পরবর্তী সরকারে থাকতে চাইলেন না। তিনি তার ব্যক্তিগত বাড়ি চলে যেতে চাইলেন, কিন্তু খালেদ মোশাররফ রাজি হলেন না। তিনি তাকে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় দেখতে চাইলেন। মুশতাক রাজি হলেন, তবে শর্ত দিলেন দুইটি। একটি হলো সেনাবাহিনীকে তার প্রতি আনুগত্য স্বীকার করতে হবে এবং তার নির্দেশ মেনে চলতে হবে। দ্বিতীয়টি হলো মন্ত্রিপরিষদকে আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে তার প্রতি সমর্থন ও আস্থার কথা প্রকাশ করতে হবে। খালেদ মোশাররফ এতে খুশি হতে পারেননি। সে বরং উল্টো জেনারেল জিয়ার পরিবর্তে তাকে সেনাবাহিনীর স্টাফ প্রধান নিয়োগ করার দাবি জানায়। জেনারেল ওসমানীর মতো এতে বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল এমজি তুয়াব আর নৌবাহিনীর প্রধান কমোডোর এমএইচ খানের সক্রিয় সমর্থন ছিল। দুদিন পরই ওই সক্রিয় সমর্থক দুই বাহিনীর প্রধানকে খালেদ মোশাররফের পোশাকের দুই কাঁধে জেনারেলের স্টার এবং ফিতা লাগাতে দেখা যায়। সেদিনই বাংলাদেশ অবজারভার প্রথম পাতায় তাদের ছবিটি ফলাও করে প্রকাশ করে। তারপর দুদিন যেতে না যেতেই খালেদ মোশাররফ সিপাহী বিদ্রোহে প্রাণ হারায়। আশ্চর্যের ব্যাপার, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ওই দুই বাহিনীর প্রধান আবার জিয়ার প্রতি আনুগত্য স্বীকার করে। মঙ্গলবার সকাল 10টায় খালেদ মোশাররফ সঙ্গে করে নিয়ে আসে মেজর জেনারেল খলিল, তুয়াব আর কমোডোর খানকে। তারা একটি শোক সংবাদ নিয়ে এসে হাজির হয়। সংবাদটি ছিল জেনারেল জিয়ার সেনাবাহিনীর চাকুরি থেকে ইস্তফা দান। জিয়া সংক্ষেপে তার ইস্তফাপত্রে উল্লেখ করেন যে তিনি রাজনীতিতে নিজেকে জড়াতে চান না, সেই কারণে সেনাবাহিনী থেকে সরে দাঁড়াতে সিদ্ধান্ত নিয়েছেন। সে যাই হোক, জীবনের হুমকির মুখে জিয়ার কাছ থেকে ইস্তফা আদায় করা হয়েছিল বলে পরিষ্কার প্রতীয়মান হয়। কারণ তিনি ইস্তফা দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার বাড়িতে বন্দী অবস্থায় সময় কাটাচ্ছিলেন। জিয়াকে তার পেনশনের টাকা দিয়ে সংসার চালাতে হবে বলে তার ভবিষ্যৎ নিয়ে তাকে কিছুটা উদ্বিগ্ন মনে হয়েছে। অন্যান্যদের মতো তিনি টাকা বানাতে পারেননি। অত্যন্ত করুণ হলেও সত্যি যে একজন জেনারেল হয়ে চাকরিতে ইস্তফা দেওয়ার পর তিনি তার একজন জুনিয়র অফিসারকে মাসিক ৩০০ টাকা ভাড়ায় একটি বাড়ি করে দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু স্যার, বিব্রত অফিসার জবাব দেয়, এমনকি মোহাম্মদপুরের মতো জায়গায়ও ৮০০ টাকার কমে বাড়ি ভাড়া পাওয়া সম্ভব নয়। অভ্যুত্থানের নায়ক খালেদ মোশাররফের জন্য সেনাবাহিনীর প্রধান হবার পথ সুগম হয়ে গেল, কেননা জি আর তার পথের কাঁটা হয়ে রইলেন না। মুশতাক মন্ত্রিসভার বৈঠক ডাকবেন বলে স্থির করলেন। ওসমানী, খালেদ, তুয়াব, কমোডোর খান এবং জেনারেল খলিল সবাইকে উপস্থিত থাকার জন্য বলে দিলেন। তারা যখন চলে যাচ্ছিল, এমন সময় ফোর্সেস ইন্টেলিজেন্সের ডাইরেক্টর এয়ার কমোডোর ইসলাম তাজউদ্দিন ও তার সঙ্গীদের জেলের ভিতরে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে খবর নিয়ে ছুটে আসে। ওসমানী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রচণ্ড হইচইয়ের সৃষ্টি হয়ে যায়। উপস্থিত কয়েকজন মন্ত্রী ভয়ে একেবারে জড়োসড়ো হয়ে পড়ে। অন্যান্যরা সজোরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। আমরা সবাই একেবারে হতবাক হয়ে যাই। আমি ভেবে অস্থির হয়ে যাই এই জন্যে যে আমরা আরও একবার চরম বর্বরতার আশ্রয় নিলাম। আর যাই হোক না কেন, মুশতাক একজন চমৎকার অভিনেতা। তিনিও অন্যান্যদের মতো সজোরে বিলাপ করতে শুরু করলেন। ভাবখানা এরকম যেন তিনি এই সংবাদ শুনে একেবারে আকাশ থেকে পড়লেন। কাল বিলম্ব না করে মন্ত্রিপরিষদের বৈঠক ডাকলেন। মন্ত্রিপরিষদ জেল হত্যার ব্যাপারে তদন্ত করার জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করলেন। ৩ জন সুপ্রিম কোর্টের জোট সমন্বয়ে কমিশনটি গঠিত হয়। তারপর তাদের মধ্যে পাল্টা অভ্যুত্থান নিয়ে এবং ফারুক, রশিদ আর দলের অন্যান্যদেরকে দেশ ত্যাগের অনুমতি নিয়ে এক প্রচণ্ড বাকবিতণ্ডার সৃষ্টি হয়। খালেদ, জেনারেল খলিল, তুয়াব আর কমোডোর খান ভেতরে এসে তারা সরকারের প্রতি তাদের আনুগত্য আর প্রেসিডেন্টকে মেনে চলার প্রতিজ্ঞা পেশ করে। কিন্তু মন্ত্রিপরিষদের কেউ কেউ খালেদ মোশাররফকে চিফ অব স্টাফ নিয়োগ করায় অসন্তোষ জ্ঞাপন করে। এ নিয়ে খন্দকার মুশতাক আর জেনারেল
উসমানীর মধ্যে চালাকিপূর্ণ কথাবার্তা বিনিময়ের এক পর্যায়ে সবাই ক্রোধান্বিত বাক্য বিনিময়ের সূত্রপাত হয়। হঠাৎ দরজায় সজোরে চিৎকার শুনে ভেতরের গরম বাক্য বিনিময় থেমে যায়। শাফাত জামিল আরো 5 জন অফিসার নিয়ে স্ট্যান্ড গান হাতে ক্যাবিনেট রুমে জোরপূর্বক ঢুকে পড়ে। এতে ক্যাবিনেট রুমে ত্রাসের সঞ্চার হয় এবং মন্ত্রীরা চেয়ার ছেড়ে যে যেভাবে পারে পালাতে চেষ্টা করে। এক পর্যায়ে প্রেসিডেন্ট মুশতাককে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে দেখে যায়। তার মাথার উপর এক মেজর স্ট্যান্ড গান ধরে দাঁড়িয়ে রয়েছে। উসমানী তাকে বাঁচানোর জন্য দৌড়ে যান এবং অনুরোধের সুরে বলতে থাকেন, খোদার দোহাই কিছু করো না, এই অবস্থায় কিছু করা পাগলামো ছাড়া আর কিছুই নয়, তোমরা দেশটাকে ধ্বংস করে ফেলবে। শাফাত জামিল মুশতাকের পদত্যাগ দাবি করে। সে প্রেসিডেন্টের দিকে লক্ষ্য করে চিৎকার করে বলতে থাকে, তুমি খুনি, তুমি জাতির পিতাকে খুন করেছো, জেলের ভেতর আটকে রেখে সংগোপনে চায়নাকে নির্মমভাবে হত্যা করেছো তুমি, তুমি জবরদখলকারী, তোমার সরকার বেআইনি সরকার, ক্ষমতায় আঁকড়ে থাকার কোনো অধিকার তোমার নেই, তোমাকে অবশ্যই অবিলম্বে পদত্যাগ করতে হবে। তারপর জেনারেল খলিলের দিকে তাকিয়ে জামিল বলতে থাকে, জেল হত্যার ঘটনাটি চেপে রাখার জন্য আপনি দায়ী, আপনাকে আটক করা হলো। প্রচণ্ড হট্টগোল বেশ কিছুক্ষণ চলল। যতবারই বন্দুকধারী অফিসারেরা মন্ত্রীদের প্রতি বন্দুকের নল উঠিয়ে এগিয়ে যাচ্ছিল, ততবারই উসমানী তাদেরকে ধাক্কা দিয়ে ফিরিয়ে রাখছিল। পরিশেষে উপায়ান্তর না পেয়ে উসমানী মুশতাককে বললেন, ব্যাপার অত্যন্ত খারাপের দিকে মোড় নিচ্ছে, আপনি বরং এখনই পদত্যাগ করুন। মুশতাক মাথা নেড়ে সম্মতি জানায়। এতে অন্তত ওই গরম হওয়া কিছুটা ঠান্ডা হওয়ার ভাব দেখা গেল। মন্ত্রীদেরকে আবারও বসানো হয়। মুশতাকের পরিবর্তে প্রধান বিচারপতিকে দেশের প্রেসিডেন্ট বানানোর জন্য শাফাত জামিল প্রস্তাব করে। আইনমন্ত্রী মনোরঞ্জন ধর আপত্তি তোলে এবং জাতীয় সংসদের স্পিকারকে প্রেসিডেন্ট করার আইনগত ভিত্তির কথা জানায়। এতে জামিল খেপে গিয়ে বলেন, রাখুন আপনার গালভরা আইনের বুলি, একটা হত্যাকে নিয়মানুগ করার জন্য আপনারা দেশের শাসনতন্ত্রকে পাল্টাতে পেরেছেন, সুতরাং আপনারা এটাকে আবারও পাল্টাতে পারবেন। আমি বলছি, প্রধান বিচারপতি প্রেসিডেন্ট হবেন। এতে বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়। অন্যদিকে তাহির উদ্দিন ঠাকুর, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর এবং কে এম ওবায়দুর রহমানকে তাদের পদত্যাগপত্র লেখার জন্য নির্দেশ দেওয়া হয়। পরে অবশ্য ঠাকুর আর শাহ মোয়াজ্জেমকে দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার করার জন্য আটক করা হয়। এরপর কয়েক ঘন্টা ধরে বঙ্গভবনে প্রচুর কাজ করা হয়, কেননা কর্মরত কর্মচারীরা সরকার পরিবর্তনের প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিচ্ছিল। মুশতাকের সই নেয়ার জন্য অনেক কয়টা চিঠি তখন পর্যন্ত প্রস্তুত হয়ে গেছে। এর মধ্যে মেজরদেরকে দেশ ত্যাগের অনুমতি আর জেল হত্যা সংক্রান্ত চিঠি তৈরিতে সই করার জন্য খালেদ মুশতাকের উপর চাপ সৃষ্টি করে। 5 নভেম্বর বেলা 1টায় প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বঙ্গভবনে নিয়ে আসার কারণ জিজ্ঞেস করেন। উসমানী তাকে বলেন, আপনাকে দেশের প্রেসিডেন্ট বানানোর জন্য নিয়ে আসা হয়েছে। প্রধান বিচারপতির সঙ্গে সঙ্গে ওই সম্মানের মালা গলায় নিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। উসমানী বিচারপতিকে উপদেশ দিয়ে বলেন, খোদার দোহাই, আপনি এই অনুরোধ রক্ষা করুন, আপনাকে দেশের প্রেসিডেন্ট হতেই হবে, তা না হলে দেশে আইন শৃঙ্খলা বলে কোনো জিনিসই থাকবে না এবং দেশটার একেবারে সর্বনাশ হয়ে যাবে। তারপরও তিনি ওই অবস্থায় কোনো ভূমিকা গ্রহণ করতে রাজি হলেন না। বিচারপতি ফিরে বাড়ি চলে এলেন। তারপরই খালেদ, শাফাত জামিল, ওসমানী, খলিল আর বিমান ও নৌবাহিনীর প্রধানগণ পেছনে পেছনে বিচারপতির বাড়িতে যান। পরিশেষে তারা তাকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার জন্য রাজি করাতে সক্ষম হন। এভাবে 1975 সালের 6 নভেম্বর বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম দেশের স্বাধীনতার 4র্থ বৎসরে 5ম প্রেসিডেন্ট হিসেবে শপথবাণী পাঠ করেন।